নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। বিগত দিনে আপনারা দেখেছিলেন যে ইউপি টেট যেটা বিগত 2রা জুলাই থেকে 4ঠা জুলাই হয়ে গেল, যে টেট পরীক্ষায় ইন সার্ভিস টিচাররাও কিন্তু বসেছিলেন, অর্থাৎ ফ্রেশারদের সাথে কর্মরত শিক্ষকরাও একই প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন এবং সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পন্ন হলো। যাই হোক, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আর বিগত ভিডিওতে আমরা সিডিপির সেই প্রশ্নপত্র থেকে, সিডিপির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 15টা প্রশ্ন করেছিলাম এবং সেগুলোর দীর্ঘ বিশ্লেষণ করেছিলাম। আজ পরবর্তী 15টা প্রশ্ন অর্থাৎ সিডিপির সেই প্রশ্নগুলো সলভ করব এবং সেগুলোর সঠিক উত্তরটা জানবো এবং তার ব্যাখ্যাগুলো জেনে নেব। আর গত ভিডিওতে আপনারা ঠিক যেরকমভাবে আমার বিশ্লেষণের সাথে সাথে সঠিক উত্তরগুলো দিয়েছিলেন, ঠিক মক টেস্টে যেভাবে আপনারা কোয়েশ্চেন অ্যান্সার করেন, ঠিক সেইভাবে আশা করব এই ভিডিওতেও আপনারা সমানভাবে অংশগ্রহণ করবেন। এতে কিন্তু আপনাদের নিজেদেরও একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকে সেই সিডিপির দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 16 নম্বর প্রশ্ন, আমরা গত ভিডিওতে 15 নম্বর প্রশ্নতে ছেড়েছিলাম। আজকে শুরু করছি 16 নম্বর প্রশ্ন থেকে সিডিপির। অ্যাকর্ডিং টু পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, হুইচ এবিলিটি ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ? মানে পিয়াজের যে কগনিটিভ থিওরি রয়েছে তার ফর্মাল অপারেশনাল স্টেজে কোন ক্ষমতাটা সবচেয়ে উপযুক্ত, মানে নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা সবচেয়ে পারফেক্ট? অপশান এতে রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লজিক্যাল রিজনিং, নাম্বার বিতে রয়েছে ট্রায়াল অ্যান্ড এরার প্রবলেম সলভিং, নাম্বার সি থিঙ্কিং অনলি অ্যাবাউট কংক্রিট অবজেক্ট, মানে শুধু বাস্তব বস্তু নিয়ে চিন্তা করা, নাম্বার ডি ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং কজ অ্যান্ড এফেক্ট, মানে কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কারণ এবং তার ফল সেটা বুঝতে অসুবিধে। তাহলে সঠিক উত্তরটা আপনারা চট করে বলে দিন, আমি এখানে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা শুরু করছি। এখানে সঠিক উত্তর হচ্ছে এ, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লজিক্যাল রিজনিং। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত এবং যৌক্তিক চিন্তাশক্তি। এখানে দেখুন, বাচ্চার বয়স যখন 11 বছর প্লাস হচ্ছে, 11 ইয়ার প্লাস হচ্ছে যখন বয়সটা, তখন সে কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজে ঢুকছে। এই ফর্মাল অপারেশনাল স্টেজে তখন সে ঢুকছে 11 প্লাসে। আর এই বয়সে বাচ্চা চোখে না দেখা জিনিস নিয়েও সে কল্পনা করে যুক্তি দিয়ে চিন্তা কিন্তু করতে পারে। সে বিভিন্ন এই ধরনের কিছু কাল্পনিক চিন্তাভাবনা, মানে যদি এমনটা হতো তাহলে কি হতো, যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কি হতো, এই ধরনের কাল্পনিক যেটা বাস্তবে সম্ভব নয় সেই ধরনের চিন্তাভাবনাও কিন্তু তারা তখন করতে সমর্থ হয় এবং এইভাবে কিন্তু তারা বিভিন্ন রকম প্রশ্ন ভাবতে পারে। বিখ্যাত মনোবিদ পিয়াজের এটাই হচ্ছে সেই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। উত্তর আশা করি আপনারা সঠিক উত্তর দিয়েছেন। চলুন এবার পরের প্রশ্নে আমরা এগোই। 17 নম্বর প্রশ্ন। এ টিচার deliberately presents a puzzling situation that challenges children's existing ideas. This strategy promotes, মানে শিক্ষক ইচ্ছাকৃতভাবেই এমন কিছু কঠিন পরিস্থিতি দিচ্ছেন, অর্থাৎ এমন কিছু সিচুয়েশন তিনি দিচ্ছেন ছাত্রকে যা ছাত্রের ধারণাকে চ্যালেঞ্জ করে। এই কৌশলকে কি বলা হচ্ছে? এই কৌশলটাকে কি বলা হচ্ছে? কগনিটিভ ডিসইকুইলিব্রিয়াম, নাকি মেমোরাইজেশন, নাকি পানিশমেন্ট, নাকি কনফিউশন? কোনটা? সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, কগনিটিভ ডিসইকুইলিব্রিয়াম। খুব ভালোভাবে ভেবে দেখুন, স্কিমা বলে একটা টার্ম আমরা ইউজ করেছিলাম যখন এই বিষয়গুলোকে নিয়ে আমরা পড়ছিলাম। একটি বাচ্চা যখন কোনো নতুন তথ্য পায় সে তার আগের ধারণার সাথে মেলায়, অর্থাৎ প্রথম যে ধারণাটা তার ছিল, তার মাথায় মেমোরি, মানে ধরুন একটা চিপ, মেমোরি চিপের মধ্যে যে
স্মৃতিটা বা যে ধারণাটা, যে জ্ঞানটা স্টোর হয়েছিল, সেটাই তো স্কিমা। এখন সেই স্কিমার সাথে তার সে কিন্তু মেলাচ্ছে পরবর্তী তার জানা তথ্যটা, এবং সেই মেলানোর সময় যদি একটা খটকা লাগে, সে দ্বিধার মধ্যে পড়ে যায়, সে মেলাতে না পারে, সেই যে একটা সিচুয়েশান, সেটাকেই বলা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি পেঁয়াজের আমরা যখন যে ইকুইলিব্রেশন যে তত্ত্বটা ছিল, সেটা পড়ার সময় কিন্তু আমরা এই পার্টিকুলার টার্মটা নিয়ে আলোচনা করেছিলাম। মানে একটা ছোট্ট উদাহরণ দিই, যে ধরুন একটি বাচ্চা দেখলো আকাশে একটা পাখি উড়ছে, তাহলে পাখি আকাশে উঠতে পারে, এটা তার প্রথম একটা ধারণা তৈরি হলো। এখন সে এবার দেখতে পেল আকাশে একটা এরোপ্লেন উঠছে, তার মনের মধ্যে এবার কি ধারণা হলো, সে কিন্তু এরোপ্লেনটাকেও পাখি ভাবতে শুরু করলো, কারণ তার আগের ধারণা তো আছে পাখি আকাশে ওড়ে। কিন্তু একটু পরে দেখতে পেলো যে পাখির ডানার মতো এরোপ্লেনের ডানাগুলো কিন্তু নড়ছে না। তাহলে ও কিন্তু এই সময় একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, তার মধ্যে একটা খটকা লাগলো যে না, আমার তাহলে জানা যে প্রথম ধারণাটা ছিল সেই জ্ঞানটা তাহলে ভুল। এটা একটা নতুন তার অভিজ্ঞতা তৈরি হলো। আর ঠিক এই সিচুয়েশানটা, এই যে একটা খটকা লাগার মতো পরিস্থিতি তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। আমরা পরের প্রশ্নে এগোই। 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ থর্নডাইকস primary laws of learning suggests that a response followed by a satisfying state of affairs is more likely to recur when the situation is repeated? মানে থর্নডাইকের কোন সূত্র বলছে যে রেসপন্সের পরে সন্তোষজনক ফল পেলে তা আবার হওয়ার সম্ভাবনা বাড়ে? কোন সূত্রটা বলছে, নিচের কোন সূত্রগুলো? ল অফ এক্সারসাইজ, অভ্যাসের সূত্র, নাকি ল অফ মাল্টিপল রেসপন্স, নাকি ল অফ এফেক্ট, নাকি ল অফ রেডিনেস? কোনটা সঠিক উত্তর আপনারা চট করে কমেন্টে জানিয়ে ফেলুন, আমি উত্তরটার বিশ্লেষণটা শুরু করি। সঠিক উত্তর ল অফ এফেক্ট, নাম্বার সি। দেখুন, কোনো কাজ করার পর যদি ভালো ফল হয়, বা ধরুন পুরস্কার দেওয়া হয়, তাহলে সেই কাজটা আবার করার কিন্তু একটা ইচ্ছে তৈরি হয়, একটা প্রবণতা তৈরি হয়। ঠিক যেমন বাচ্চারা ভালো ফল করলে আমরা তাদেরকে কোনো পুরস্কার দিই বা তাদের প্রশংসা করি, যাতে তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত হয়। আর এই বিষয়টাই কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 19 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু জি পেঁয়াজে, in the concrete operational stage 7 to 11 years children demonstrate seriation by, মানে পেঁয়াজের কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর বয়স, সেই সময়ের বাচ্চারা সেরিয়েশন কীভাবে দেখায়? এই সেরিয়েশন কথার অর্থ কী? মানে ক্রম অনুযায়ী সাজানো, মানে বিষয়গুলো কি ছোট থেকে বড়, এরকম রোগা থেকে পাতলা, সঠিক প্যাটার্নটা চিনতে পারা। ধরুন 1 2 3 4 5 এইভাবে পরপর সংখ্যাগুলো চেনা, এটার ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট সাজানো, এই ক্রমটা যদি বাচ্চারা সঠিকভাবে সাজাতে পারে, সেটাই হচ্ছে সেরিয়েশন। এবং সেটা পেঁয়াজের মতে কংক্রিট অপারেশনাল স্টেজে সেটা পেঁয়াজে কীভাবে দেখিয়েছেন? সঠিক উত্তর হবে নাম্বার ডি, অ্যারেঞ্জিং অবজেক্টস ইন আ লজিক্যাল অর্ডার। সঠিক লজিক অনুযায়ী সেই ক্রমটাকে সাজানো, কোনো বস্তুর ক্রমটাকে সাজানো, আর এটাকেই বলা হচ্ছে সেরিয়েশন। পরের প্রশ্নে আমরা যাই। 20 নম্বর প্রশ্ন, টিচিং মেথড in which students discover facts and solutions through their own observations and experiments is known as? যে পদ্ধতিতে ছাত্ররা নিজের অবজারভেশন আর এক্সপেরিমেন্টের মাধ্যমে
খুব ভালোভাবে দেখুন, অবজারভেশন আর এক্সপেরিমেন্টের মাধ্যমে তথ্য বা সমাধান খুঁজে বার করে তাকে কি বলা হয়? ছাত্ররা নিজেরা, লেকচার মেথড নাকি হিউরিস্টিক মেথড, নাকি ডেমনস্ট্রেশন মেথড, নাকি ড্রিল মেথড? লেকচার মেথড অর্থাৎ বক্তৃতা পদ্ধতি, হিউরিস্টিক মেথড আবিষ্কার পদ্ধতি, ডেমনস্ট্রেশন প্রদর্শন, ড্রিল অনুশীলন। এখানে কোন উত্তরটা সঠিক হবে? সঠিক উত্তর হবে নাম্বার বি, হিউরিস্টিক, আবিষ্কারমূলক। মানে এখানে একজন শিক্ষক তিনি শুধুমাত্র সঠিক পথটা দেখিয়ে দেন, আর ছাত্ররা বাকিটা কিন্তু সম্পূর্ণ নিজে কাজ করবে, সে নিজে খুঁজে বের করবে সঠিক উত্তরটা। চলুন এবার আমরা পরের প্রশ্নে যাই। 21 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে, এ চাইল্ড ফেসিং রিলিজিয়াস ডিসক্রিমিনেশন মে এক্সপিরিয়েন্স, মানে ধর্মীয় বৈষম্যকরণ একটি বাচ্চা কি অনুভব করতে পারে? যদি কারোর সাথে ধর্মীয় বৈষম্যের শিকার হয় কোনো বাচ্চা, সেক্ষেত্রে তার কি অনুভব হতে পারে? রিফ্লেক্স ইস্যুস, ইমপ্রুভড পারফরমেন্স, পজিটিভ ইমোশনস, ইমোশনাল ডিস্ট্রেস। দেখুন, স্বাভাবিকভাবেই ধর্মীয় দিক থেকে যদি একটি বাচ্চাকে বৈষম্যের শিকার হতে হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার একটা ইমোশনাল ডিস্ট্রেস হবে। নাম্বার ডি, মানসিক কষ্ট তৈরি হবে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। চলুন এর পরের প্রশ্নে, 22 নম্বর প্রশ্নে আমরা যাই। থর্নডাইকস ট্রায়াল অ্যান্ড এরার থিওরি ইমপ্লাইজ দ্যাট লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ এস্টাবলিশিং কানেকশনস বিটুইন ট্রায়াল অ্যান্ড এরার মেথড। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরার তত্ত্ব অনুযায়ী শেখা, লার্নিং, কিসের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার ফল? মানে অপশান এ, স্টিমুলি অ্যান্ড রেসপন্সেস, নাম্বার বি, সোশ্যাল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, নাম্বার সি, নেচার অ্যান্ড নার্চার, নাম্বার ডি, থটস অ্যান্ড ইমোশনস, চিন্তা ও আবেগ। স্টিমুলি অ্যান্ড রেসপন্স হচ্ছে উদ্দীপক এবং তার প্রতিক্রিয়া। নাম্বার বি, সোশ্যাল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়াল, সামাজিক দল এবং ব্যক্তি। নেচার এবং নার্চার, নেচার অর্থাৎ প্রকৃতি, আর নার্চার হচ্ছে লালন পালন করা। সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, স্টিমুলি অ্যান্ড রেসপন্সেস। বারবার চেষ্টা আর ভুলের মধ্যে দিয়ে কিন্তু এই স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আর এটাকেই বলা হচ্ছে শেখা বা লার্নিং। আর এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড, যেটা বিখ্যাত মনোবিদ থর্নডাইকের। বিষয়টা একটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরুন আপনি ক্লাসে অঙ্ক করাচ্ছেন, 15 প্লাস একটা ব্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু 22, এরকম একটা অঙ্ক দিলেন এবং বাচ্চাদেরকে বললেন যে এই ফাঁকা জায়গাটায় কি হবে তোমরা বলো। এখন বাচ্চারা কি করবে? সেই ট্রায়াল অ্যান্ড এরর, মানে তারা বারবার ট্রাই করবে, দেখবে যে কোন ক্ষেত্রে সঠিক উত্তরটা বেরোচ্ছে। প্রথমে ধরুন একবার সে দেখবে 15 প্লাস 5 যোগ করে 20 হচ্ছে, যে না, মিলল না, কারণ এখানে রেজাল্টে রয়েছে 22। তারপরে 15 প্লাস 6, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন 21 হলো, তাও মিলল না। এইবার 15 প্লাস 7 মানে 22। তারপরে তখন তার সঠিক উত্তরটা বেরলো। এতবার চেষ্টা করার পর কিন্তু সে সঠিক উত্তর পেয়ে গেল। এইবার ধরুন আপনি কয়েকদিন পর আবার তাকে একই অঙ্ক দিলেন, এই অঙ্কটাই আবার দিলেন 5-7 দিন পর, তখন কিন্তু আর সে এই ট্রাইটা করবে না, এতগুলো এক্সপেরিমেন্ট করে দেখবে না যে কী হচ্ছে। তখন সে সরাসরি বুঝতে পারবে যে এই যোগের ক্ষেত্রে ডান দিকে থাকা সংখ্যাটার সাথে বাঁ দিকে থাকা সংখ্যাটা যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলেই এই শূন্যস্থানের যে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে সেই সংখ্যাটা বের করা খুব সহজেই যায়। সে কিন্তু সেই পদ্ধতিটা তখন অ্যাপ্লাই করবে সরাসরি। আর এইখানে এই পদ্ধতিটার কথাই বলা হয়েছে, যেখানে উদ্দীপকটা কি, প্রথমে উদ্দীপকটা হচ্ছে এটাই, যখন যে অঙ্কটা দেখছে 15 প্লাস একটা ব্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু 22, এটাই হচ্ছে উদ্দীপক। আর রেসপন্সটা কি, এর সঠিক উত্তর, মানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে সেটার সঠিক উত্তরটা তাকে বের করতে হবে, এটাই হচ্ছে রেসপন্স।
আর ট্রায়াল অ্যান্ড এরর এখানে কোথায় হলো? প্রথমে সে ভুলটা দিয়ে অনেকবার চেষ্টা করলো, ভুল হলো, তারপর আস্তে 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 সে কিন্তু সঠিক উত্তরের দিকে এগিয়ে গেল। আর এই একদম লাস্ট স্টেজে যখন সে সঠিক উত্তরটা পেয়ে গেল, তখন কিন্তু তার মধ্যে একটা কানেকশান তৈরি হলো। কি কানেকশান? সেই স্টিমুলি এবং রেসপন্সের একটা কানেকশান, যার মাধ্যমে সে সঠিক উত্তরটা বের করাটা শিখলো, সঠিক পদ্ধতিটা সে শিখলো। আর এখানে থর্নডাইকের এরর অ্যান্ড ট্রায়াল থিওরিতে ঠিক এই কনসেপ্টটাই কিন্তু বোঝানো হয়েছে। এবং এর ফলটা কি হবে? পরবর্তীতে যতই অঙ্ক আসুক না কেন, সে কিন্তু খুব দ্রুত এবং সহজে তার সমাধানটা বের করতে পারবে। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্সড চাইল্ড ডেভেলপমেন্ট রিকোয়ার্স অ্যাটেনশন টু, সুষম শিশুর বিকাশের জন্য কোন দিকে নজর দিতে হবে? এ, অনলি হেরিডিটি, নাম্বার বি, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাসপেক্টস, নাম্বার সি, অনলি ডিসিপ্লিনস, নাম্বার ডি, অনলি একাডেমিক্স। কোনটা? অনলি হেরিডিটি, হেরিডিটি অর্থাৎ বংশগতি, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাসপেক্টস মানে শারীরিক, মানসিক, ভাবনাগত এবং সৃজনশীল দিক থেকে, নাকি সি, শুধু নিয়ম শৃঙ্খলা, নাকি ডি, অনলি একাডেমিক্স মানে শুধু পড়াশোনা? কোনটা হবে তার সঠিক উত্তর? আপনারা চট করে উত্তরটা দিন। এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাসপেক্টস। মানে সবকটা দিকেই কিন্তু সমানভাবে নজর দিতে হবে একটা ব্যালেন্সড ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের একটা সুষম বিকাশের জন্য। এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে এগোই। 24 নম্বর প্রশ্ন। কালচারাল ইনক্লুশন রিকোয়ার্স টিচার্স টু, মানে সাংস্কৃতিক অন্তর্ভুক্তির জন্য শিক্ষকদের কি করা উচিত? এ, ইগনোর ডিফারেন্সেস, নাম্বার বি, ডিসকারেজ ডায়ালগ, নাম্বার সি, প্রমোট ইউনিফর্মিটি, নাম্বার ডি, ইন্টিগ্রেট ডাইভার্স কালচারাল এক্সাম্পলস। ইগনোর ডিফারেন্সেস মানে পার্থক্যগুলোকে ইগনোর করা, উপেক্ষা করা। নাম্বার বি, ডিসকারেজ ডায়ালগ মানে আলোচনায় কোনো আলোচনা করাটা তাতে উৎসাহ না দেওয়া, মানে নিরুৎসাহিত করা আলোচনায়। প্রমোট ইউনিফর্মিটি, তারপর ইন্টিগ্রেট ডাইভার্স কালচারাল এক্সাম্পলস। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার ডি, মানে বিভিন্ন সংস্কৃতির উদাহরণকে অন্তর্ভুক্ত করা, ইনক্লুড করা। এটা খুব এফেক্টিভ একটা কিন্তু বিষয় এবং এটা শিক্ষকদের অবশ্যই মেনটেন করা উচিত। ধরুন আপনি ক্লাসে কোনো একটা টপিক পড়াচ্ছেন, ধরুন বাংলার উৎসব পড়াচ্ছেন, তা সেইটা পড়াতে গিয়ে আপনাকে ভাবতে হবে যে ক্লাসের মধ্যে কিন্তু বিভিন্ন রিলিজিয়ানের ছাত্র থাকতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে। এখন তাদের সবার দিক মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পড়াতে হবে। আর ধরুন একটা উৎসব নিয়ে আপনি আলোচনা করছেন বা কোনো ধর্মীয় গল্প বা ধর্মীয় কোনো অনুষ্ঠান নিয়ে আলোচনা করছেন, সেক্ষেত্রে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যখন রামায়ণের কথা বলছেন তখন ঈদের একটা গল্প বললেন বা একটা ক্রিসমাসের উদাহরণ দিলেন, তাহলে ছাত্ররা নিজেদের সংস্কৃতিটাকে যখন দেখবে তার শিক্ষকের মুখে এবং সংশ্লিষ্ট যে টপিক তার সাথে একভাবে এক শ্রেণীতে রেখে আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু সে সেই পড়ায় আরও বেশি উৎসাহিত হবে। সে অপরের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবে, আর সেই সম্মানটাই কিন্তু প্রয়োজন। এই যে এত বিভেদ, এত হানাহানি, তখনও কিন্তু বন্ধ হবে। আর সেই হানাহানি, বিভাজন, বিভেদ সব কিছু বন্ধ কিন্তু করতে পারি আমরাই, যারা শিক্ষক, কারণ তারাই তো সমাজটা গড়ছি। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 25, টেকনিক্স দ্যাট হেল্প স্টুডেন্টস বিকাম অ্যাওয়ার অফ দেয়ার থিঙ্কিং অ্যান্ড রিফ্লেক্ট অন হাউ দ্য লার্ন আর কল্ড, মানে যে কৌশল বাচ্চাদের নিজের চিন্তা সম্পর্কে সচেতন করে এবং শেখার পদ্ধতি নিয়ে ভাবতে সাহায্য করে, তাকে কি বলে?
এ মোটিভেশনাল টেকনিক্স মানে প্রেরণামূলক কৌশল, নাকি বি রোট মেমোরাইজেশন মেথডস মুখস্থ করার পদ্ধতি, নাকি সি মেটাকগনিটিভ আত্মচিন্তন কৌশল মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস, নাকি ডি বিহেভিয়ারাল স্ট্র্যাটেজিস আচরণগত কৌশল। কোন কৌশলটা হবে? মানে যে কৌশল বাচ্চাদের নিজের চিন্তা সম্পর্কে সচেতন করে এবং শেখার পদ্ধতি নিয়ে ভাবতে সাহায্য করে, সেটাকে কি বলে? এটাই বলা হচ্ছে। সঠিক উত্তর হবে নাম্বার সি মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস, মানে আত্মচিন্তন কৌশল। নিজের চিন্তা নিয়ে চিন্তা করা, মানে আমি কিভাবে শিখছি, আমার ভুলটা কোথায় হচ্ছে, এটা বুঝতে পারা। আর সেই বোঝাটাকেই বলা হচ্ছে মেটাকগনিশন। আর এই পার্টিকুলার এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন যে মনোবিদ, তার নামটাও আমাদের জেনে রাখা উচিত, জন ফ্ল্যাভেল। জন ফ্ল্যাভেল, FLAVELL, ফ্ল্যাভেল। চলুন এবার পরের প্রশ্নে আমরা যাই। 26 নম্বর প্রশ্ন, হুইচ এরিয়া অফ চাইল্ড ডেভেলপমেন্ট ফোকাসেস অন এ চাইল্ডস এবিলিটি টু ইউজ লার্জ মাসলস ফর ফিজিক্যাল মুভমেন্টস? মানে শিশুর বিকাশের কোন ক্ষেত্র বড় পেশি লার্জ মাসলস ব্যবহার করে শারীরিক মুভমেন্টের ক্ষমতার সাথে বেশি জড়িত, যে ফিজিক্যাল মুভমেন্ট তার সাথে জড়িত? কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানগত বিকাশ, গ্রস মোটর স্কিল ডেভেলপমেন্ট, নাম্বার সি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নাম্বার ডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার বি গ্রস মোটর স্কিল ডেভেলপমেন্ট। মানে এই যে হাত পা নাড়া, দৌড়ানো, লাফানো, এইসব কি করে হয়? বড় পেশি হিউজ যে মাসেলগুলো রয়েছে তার যে মুভমেন্টটা, সেটাকেই বলা হচ্ছে গ্রস মোটর স্কিল। চলুন এরপরে এর প্রশ্নটা আমরা দেখি। 27 নম্বর প্রশ্ন, প্যারেন্টাল ইনভলভমেন্ট স্ট্রেনথেন্স ইনক্লুশন বিকজ ইট, মানে বাবা মায়ের অংশগ্রহণ কিভাবে ইনক্লুশনকে শক্তিশালী করে? রিইনফোর্সেস লার্নিং কনসিস্টেন্সি, নাম্বার বি রিপ্লেসেস দ্য টিচার, নাম্বার সি এনকারেজেস বায়াস, নাম্বার ডি প্রমোটস সেগ্রেগেশন। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার এ রিইনফোর্সেস লার্নিং কনসিস্টেন্সি। মানে বাড়ি আর স্কুলে একই রকম যদি সহযোগিতা থাকে, কোঅপারেশন থাকে, তাহলে বাচ্চার যে শেখা সেটাও কিন্তু কন্টিনিউ হবে, সে কিন্তু অনুৎসাহিত বোধ করবে না, সেই কনসিস্টেন্সিটা বজায় থাকবে। আর এটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, মানে প্যারেন্টাল ইনভলভমেন্ট। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 28 নম্বর প্রশ্ন, এ স্টুডেন্ট improves handwriting after repeated practice. This reflects Thorndike's. একজন ছাত্র বারবার অভ্যেসের পর রিপিটেড প্র্যাকটিস, বারবার অভ্যেসের পর হাতের লেখায় উন্নতি করে। এটা থর্নডাইকের কোন থিওরিটাকে দেখাচ্ছে? কোন থিওরিটার সম্বন্ধে কথা বলছে এই বিষয়টায়? সোশ্যাল লার্নিং, ইনসাইট থিওরি, ল অফ এফেক্ট, ল অফ এক্সারসাইজ। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হবে ল অফ এক্সারসাইজ। মানে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু ফলাফল পাওয়া যাবে। পরের প্রশ্নে আমরা যাই। 29 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, চিলড্রেন এজেড 7 to 11 years আর টিপিক্যালি ইন হুইচ স্টেজ? মানে পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী 7 থেকে 11 বছর বয়সী বাচ্চারা সাধারণত কোন স্তরে থাকে? কোন স্তরে থাকে? সঠিক উত্তর হবে নাম্বার ডি কংক্রিট
অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর বয়স। মানে এই বয়সের বাচ্চারা বাস্তব বা চোখে দেখা যায় এমন জিনিস নিয়ে কিন্তু যুক্তি দিতে পারে। মানে পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কিন্তু তখনও তাদের মাথায় আসেনি। মানে চোখে দেখা জিনিস যেগুলো সে সামনে দেখতে পাচ্ছে, ধরতে পারছে, এরকম জিনিস নিয়ে কিন্তু তার ধারণাটা তৈরি হয়েছে। 7 থেকে 11 বছর বয়স, কংক্রিট অপারেশনাল স্টেজ। তাহলে দেখুন বিভিন্ন স্টেজগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সম্যক ধারণা থাকাটা খুবই প্রয়োজন, এবং এই নিয়ে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লে লিস্ট করা রয়েছে টপিক অনুযায়ী। চলুন পরের প্রশ্নটা দেখে নিই। 30 নম্বর প্রশ্ন। A child from a marginalized caste background shows low confidence despite good performance. An appropriate guidance intervention would focus on মানে প্রান্তিক জাতি অর্থাৎ এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ এবং সেই সমস্ত পরিবার থেকে উঠে আসা সে সমস্ত শিশুরা ভালো ফল করেও কম আত্মবিশ্বাসী দেখায় তাদের। সঠিক গাইডেন্স ইন্টারভেনশন কী নিয়ে কাজ করবে? এ, সেলফ এস্টিম এনহ্যান্সমেন্ট অ্যান্ড সেলফ ডায়ালগ, আত্মসম্মান বৃদ্ধি এবং নিরাপদ আলোচনা। নাম্বার বি, ইগনোরিং আইডেন্টিটি ইস্যুস, পরিচয়গত বিষয়গুলোকে উপেক্ষা করা। নাম্বার সি, স্ট্রিক্ট ডিসিপ্লিন, কঠোর শৃঙ্খলা। নাম্বার ডি, পাবলিক প্রেজ, মানে প্রকাশ্যে প্রশংসা করা। অবশ্যই উত্তর হবে সেলফ এস্টিম এনহ্যান্সমেন্ট অ্যান্ড সেফ ডায়ালগ, মানে তার আত্মসম্মানটা বাড়ানো আর তাকে নিরাপদ পরিবেশে খোলামেলা কথা বলার একটা সুযোগ দিতে হবে। সব থেকে জরুরি বিষয় কিন্তু এটা। আর শুধুমাত্র নিয়ম শৃঙ্খলা বা প্রশংসা দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না, যতক্ষণ না তার জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি, তার আত্মসম্মানটা বাড়াতে পারছি, তবেই তো তার কনফিডেন্স গ্রো করবে। তাহলে বন্ধুরা, সিডিপির যে 30টা প্রশ্ন আজকের এবং বিগত ভিডিও অর্থাৎ দুটো পার্টে আমরা কমপ্লিট করলাম, মানে পার্ট 1 আর পার্ট 2তে আপনারা এই ডেসক্রিপশন বক্সে পার্ট 1টা পেয়ে যাবেন। যারা পার্ট 2টা প্রথম দেখছেন সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে প্রথম 15টা প্রশ্ন দেখে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বাকি প্রশ্নগুলো নিয়ে এরকম আলোচনা আমরা করব। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলের সাথে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন আর প্রস্তুতি অবশ্যই জারি রাখুন। ঠিক যেমনভাবে আপনারা চালাচ্ছেন সেইভাবেই বাড়িতে প্রস্তুতি নিন এবং এভাবেই এমসিকিউগুলো প্র্যাকটিস করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।